সুন্দরভাবে অগ্রসর হতে পারবো আমরা। জি দেখুন, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি আপনাদেরকে। দেখা যাচ্ছে স্ক্রিনটি? জি সবাই মিউট করে ফেলি। জি দেখা যাচ্ছে। মিউট করে ফেলি সবাই, সবাই মিউট করে ফেলি ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের এখানে আমি এই যে কয়েকজন ব্যক্তি নির্বাচন করছি। এখানে কে কে আছেন যেন? আমাদের একটা হুজুর দেখলাম আমি, কি যেন নামটা তো স্মরণ নেই। আচ্ছা, মানে কয়েকজন নিজ স্বেচ্ছায় জিম্মাদারি নেবেন, যে হঠাৎ ক্লাস বুঝছি না, বোঝা যাচ্ছে না, তখন সাথে সাথে ইনফর্ম করবেন, ঠিক আছে? মনে থাকবে কথা? হুম? জিম্মাদারি এখনো কয়েকজন নিতে পারেননি। জি অন্য লিঙ্কে কয়েকজন বসে আছে, ওদেরকে কি করি? হ্যাঁ হ্যাঁ, আমি এই যে এদেরকে আচ্ছা, সাইফুল ইসলাম ভাই আপনি একটু বের হয়ে ওই লিঙ্কে ঢুকুন, ঢুকে বলুন যে আমাদের নতুন লিঙ্ক দেওয়া হয়েছে, আপনারা বের হয়ে ওই নতুন লিঙ্কে প্রবেশ করুন। হ্যাঁ ঠিক আছে সাইফুল ইসলাম ভাই। আচ্ছা, লিঙ্ক ডিলিট করলে হবে না মূলত, এটা ওই যে মিটের পদ্ধতিটা এমন যে শুরু করলে আচ্ছা জি, এখন বোঝা যাচ্ছে তো না? আচ্ছা হ্যাঁ, আমরা অগ্রসর হচ্ছি। হ্যাঁ, এই যে আমাদের শীটের প্রথম থেকে আমরা পড়ছি। আচ্ছা, এতটুকু তো পড়া শেষ। হ্যাঁ, বললাম সম্মানিত ছাত্র ভাইয়েরা, ব্যাকরণের প্রথম পর্বে আমরা আলোচনা করব বর্ণমালা নিয়ে, বর্ণের ধরন, প্রকরণ ও উচ্চারণগত সৌন্দর্য নিয়ে। তারপর যাব বাক্যে, অতঃপর রচনায়। এভাবে অগ্রসর হতে থাকবো ইনশাআল্লাহ। এই শব্দের উচ্চারণ আমি কি করলাম ভাই? হুম, এই শব্দের উচ্চারণটা কি বলেছি? অতঃপর। হ্যাঁ, এটাকে অনেকে অতঃপর বলে, উচ্চারণটি শুদ্ধ নয়, শুদ্ধ উচ্চারণ হবে অতঃপর। আচ্ছা দেখুন, সবক নম্বর 1। প্রিয় শিক্ষার্থী, তোমরা জেনে খুশি হবে যে আমি তোমাদের এমন পদ্ধতিতে পাঠদান করতে যাচ্ছি যা একেবারেই সহজ, সুখপাঠ্য, অতিরিক্ত কথা ও আলোচনা থেকে মুক্ত করে একটি মৌলিক অথচ সংক্ষিপ্ত নীতিমালা প্রণয়ন করেছি শুধু তোমাদের জন্য। দেখো, আমাদের এই 1 নং সবকটি ব্যাকরণের ওইসব গুরুত্বপূর্ণ বিষয়ের অংশ নয় যা মুখস্থ না করলে তোমরা উর্দুতে কথা বলতে পারবে না, লিখতে পারবে না, এমন কিছুই নয়। এটি তোমাদেরকে পড়ানোর উদ্দেশ্য হলো উর্দুর বর্ণমালা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া, যেন তোমরা তোমাদের ছাত্রদেরকে পরিপূর্ণটাই দিতে পারো। নিচের বিষয়গুলো একদমই সহজ, শুধু একটু মনোযোগ সহ শ্রবণ করো, দেখবে ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ হয়ে গেছে। আমরা তবে আমাদের আলোচনায় ফিরি। আমাকে শোনা যাচ্ছে ভাই? হুম, শোনা যাচ্ছে? হ্যাঁ। উর্দু বর্ণমালার উৎপত্তিটা হলো আরবি ফার্সি লিপি থেকে। এতে বর্ণ রয়েছে মোট ৩৯টি, আর এই সমস্ত বর্ণকে বলা হয় হুরুফে তাহাজ্জি। ঠিক আছে, এখন ৩৯টি নাকি আরো বেশি, কেউ ৫৪টি পর্যন্ত বৃদ্ধি করেছেন। এটি আসলে বিভিন্ন ক্ষেত্রে বৃদ্ধি করা হয়, ক্ষেত্র বিশেষে। যেমন আরবি বর্ণমালায় যেমন নুন আছে, উর্দুতে নুন আছে, সাথে নুনে গুন্নাও আছে। আরবিতে ইয়া একটা, ইয়া এ মারুফ এটাই আছে। উর্দুতে ইয়া এ মারুফ, ইয়া এ মাজহুল দুটোই আছে। হ্যাঁ, তো এরকম বিভিন্ন বর্ণ আসলে অনেকে বৃদ্ধি করে ৫৪টি করেছেন। তবে মৌলিকভাবে যে উর্দু বর্ণমালার পুরো বিষয়টি আমাদের আয়ত্তে এসে যাবে। আবু ওবায়দা ভাই, আবু ওবায়দা, আবু ওবায়দা, মানে একটা জিনিস না বুঝে বোঝে না, যে এটাও যদি না বুঝে, এটা খুব বিরক্তিকর। হ্যাঁ, এটা আপনি মিউট খুলছেন কেন বারবার? এটা অসুন্দর, বোঝায় যা বোঝেন না আপনি। হ্যাঁ,
মিউট করুন, মিউট করতে বলেছি। এখন খুলছি আপনি ডাক দেওয়ার পরে, এখন খুলছি। আচ্ছা ঠিক আছে, যে আবার বন্ধ করে ফেলুন। জাযাকুমুল্লাহু খাইর। আমরা মানে ক্লাসের যখন আমি একটা কথা জিজ্ঞেস করব, ৩-৪ জন জাস্ট উত্তর প্রদান করে বাস সাথে সাথে বন্ধ করে দিবেন, আর কোনো কথা নেই, হ্যাঁ? আচ্ছা, দেখুন উর্দু বর্ণমালার উৎপত্তিটা হলো আরবি ফার্সি লিপি থেকে, তবে এর উৎপত্তির অনেক বড় ইতিহাস আছে। হুম, এটা মূলত সেনাবাহিনীর ভাষা ছিল, সেনানিবাসের ভাষা ছিল, আরও কয়েকটি ভাষার সংমিশ্রণে গঠিত হয়েছে, আমরা সেদিকে যাচ্ছি না। তো উর্দু বর্ণমালার উৎপত্তিটা হলো আরবি ফার্সি লিপি থেকে, এতে বর্ণ রয়েছে মোট ৩৯টি, আর এই সমস্ত বর্ণকে বলা হয় হরুফে তেহাজ্জি। তোমরা নিশ্চয় ভাবছ হরুফে তেহাজ্জি আবার কি? মূলত পৃথক পৃথক প্রতিটি বর্ণকেই হরুফে তেহাজ্জি বলে। মূলত পৃথক পৃথক প্রতিটি বর্ণকে হরফে তাহাজ্জি বলে, হ্যাঁ? একত্রে যখন বলে তখন হরুফ বলা হয়, হরফের জমা। তো পৃথক পৃথক প্রতিটি বর্ণকে হরফে তাহাজ্জি বলে। যেমন আলিফ, বে, পে, তে, টে। আবার বাংলা বর্ণমালার ক, খ, গ, ঘ ইত্যাদিকেও তুমি নির্দ্বিধায় হরুফে তাহাজ্জি বলতে পারো। আশা করি এবার আর তোমার মনে কোনো প্রশ্ন নেই। অর্থাৎ পৃথক পৃথক বর্ণ আছে না, এই সবগুলোকে হরুফে তাহাজ্জি বলা হয়। ঠিক আছে? কোনো ঝামেলা নেই। এবার আমরা হুরুফে তাহাজ্জির নামসমূহ এবং সেগুলোর বিশুদ্ধ উচ্চারণ পড়ব। আগে বর্ণ লিখব, তারপর উচ্চারণ। এভাবে অগ্রসর হতে থাকবো ইনশাআল্লাহ। এখানে দেখুন, আমাদের এই ছকটার মধ্যে একটু ভালো করে লক্ষ্য করুন। এই যে প্রথম যে লাইনটা আছে না, প্রতিটি এই যে মানে কালো কালো যে লাইনটা আছে, কালো দিয়ে আর সবুজ দিয়ে লাইন, কালো লাইনটা হচ্ছে মূল বর্ণ, বর্ণের রূপ। আর নিচে পড়হে কা তরিকা, পড়নে কা তরিকা মানে পড়ার পদ্ধতিটা কি, এটা হচ্ছে এখানে উচ্চারণ সহ দেওয়া আছে। তাহলে হরুফ কি? হ্যাঁ, এই যে শাকলি মানে হরুফের আকৃতি, হরফের আকৃতি কেমন? আলিফ, বে, পে, তে, টে, সে। এখন এটা থেকে আমরা বর্ণমালাগুলো খুব সহজভাবে পড়তে পারি। এই যে নিচে উচ্চারণ দেওয়া আছে, আলিফ, বে, পে, তে, টে, সে, তাই না? এভাবে আমরা খুব সহজে এটা পড়তে পারি। এখন আমরা পরের আলোচনায় যাচ্ছি, পরের লাইনে যাচ্ছি। একজন পড়ুন তো এখান থেকে, একজন পড়ুন দেখি। জিম চে খে। হুম, জিম চে হে, হ্যাঁ, কোথায়? শুনি না তো আমি কাউকে। হা সেই ঠিক। এখানে তো আচ্ছা, এখানে একটা মিস্টেক আছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে। জিম চে জি, হা হুম, খ। একটু একটু, হ্যাঁ, আমরা সামনে অগ্রসর হচ্ছি। দেখুন আমি পড়ছি, দেখুন এটা জিম চে হে খে হবে, হ্যাঁ, হে খে হবে। কেন হবে আমি পরে বলছি, এটা একটু সংশোধন করতে হবে। দাল, ডাল, দাল, রে, রে, একটা হচ্ছে র, র, হ্যাঁ, আরেকটা র ভেতর থেকে, তাহলে একটা হচ্ছে রে, আরেকটি রে, একটা হচ্ছে জে, আরেকটি জে। তাহলে রে, রে, জে, জে, রে, রে, জে, জে। এই উচ্চারণ যেন আমাদের ভুল না হয়। রে, 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 জে, জে। বুঝে আসছে? আচ্ছা, সিন। ভাই মাঝে মাঝে কথা বোঝা যায় না। মাঝে মাঝে কথা বোঝা যায় না, কি যে সমস্যা, বড্ড মুসিবতে আছি। এখন বোঝা যাচ্ছে কি? হ্যাঁ, কেটে যাচ্ছে। কেটে কেটে আসছে না? জি, যে 100% থেকে 80%ই বোঝা যায়, মাঝে হঠাৎ করে 20%-এর মতো বোঝা যাচ্ছে না। উম, আচ্ছা দেখি কি আর করব। জিম, শুধু উস্তাদ জি কথা বললে ভালো হয়। হ্যাঁ, জিম চে হে খে, দাল, ডাল, দাল, রে, রে, জে, জে। তারপর সিন, শিন, সদ, দদ, তয়ে, ওয়ে। এই যে উচ্চারণটা আমরা কিন্তু অনেকে ত দ পড়েছি, হ্যাঁ, উচ্চারণটা মূলত হবে তয়ে, ওয়ে। বুঝছেন? এবার কেন হবে আমরা সামনে যাচ্ছি। আইন, গাইন, ফে, কফ, কাফ, গাফ, লাম, মিম, নুন, ওয়াও, হে, হামজা, ইয়া এ মারুফ, ইয়া এ মাজহুল।
এখন এই যে এখানে আমরা যে উচ্চারণ রূপগুলো পড়লাম, এগুলো কেন পড়লাম? আমি আগেই বলেছি আপনাদেরকে এখানে মূলত উর্দু বর্ণমালা পড়ানো আমার উদ্দেশ্য নয়, বরং বর্ণমালা কেন হয়েছে এটা হচ্ছে ব্যাকরণের প্রশ্ন। আমরা মূলত এই প্রশ্ন করে সামনে অগ্রসর হব। আচ্ছা, এবার দেখুন প্রিয় বন্ধু, হয়তো ভাবছো কোন নিয়ম অনুসরণ করে বর্ণগুচ্ছের সঠিক উচ্চারণ মুখস্থ রাখবে বা স্মরণ রাখবে। আমি তোমাদের সহজ কিছু নিয়ম বলি, যা মনে রাখলে উর্দু শব্দের উচ্চারণগুলো খুব সহজেই স্মরণ থাকবে। কি নিয়ম? উর্দু বর্ণ উচ্চারণের কায়দা। ক, তুমি নিশ্চয় আরবি বর্ণ জানো। যে সমস্ত আরবি বর্ণের মূল উচ্চারণ লেখার সময় আলিফ হয়, সেটি উর্দুতে তেরসা করে ইয়ায়ে মাজহুল দ্বারা পড়তে হয়। কিভাবে? দেখান, বা থেকে বে, তারপর তা থেকে তে, হ্যাঁ, সা থেকে সে, ফা থেকে ফে, হা থেকে হে, খা থেকে খে। তো এই জন্যই বলেছি উপরে একটা মিস্টেক হয়েছে, অর্থাৎ এই যে হা খ কোথায় লেখা, এই যে হা খ এর নিচে হা খ লেখা আছে। তো হা এরপর একটা আলিফ আছে, তাই না? আরবিতে যদি এটা লিখতে যায় একটা আলিফ হয়, সুতরাং এর মধ্যে একটি ইয়া মাঝুল হয়ে হে হয়ে যাবে। খ লেখার সময় একটি আলিফ হয়, এজন্য এটি বলবার সময় হে হয়ে যাবে। এই কায়দাটি বুঝেছেন? কারণটি বুঝেছেন আপনারা? হুম? জি জি ইনশাআল্লাহ, খুব আচ্ছা, সুন্দর করে আমাকে বুঝালেন। জি স্যার, শুকরান। জি, আমরা জি হাত নামিয়ে ফেলি। আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমি যখন প্রশ্ন করব একটু তখন আপনারা শুধু হাত তুলবেন, হ্যাঁ, মানে বুঝেছেন আপনারা, তাহলে আমি বুঝবো যে হয়ে গেছে। জি, জাযাকুমুল্লাহু খাইর। এবার দেখুন, তাহলে আমরা একটা নিয়ম পড়লাম, কি কায়দাটা কি এটা ভালোভাবে মনে রাখেন, আজীবন উর্দু শব্দের উচ্চারণ ভুলবেন না। তুমি নিশ্চয় আরবি বর্ণ জানো। যে সমস্ত আরবি বর্ণের মূল উচ্চারণ লেখার সময় আলিফ হয়, সেটি উর্দুতে তেরসা করে ইয়ায়ে মাজহুল দ্বারা পড়তে হয়, যেমন বা থেকে বে, তা থেকে তে, তা থেকে থে ইত্যাদি। দ্রষ্টব্য, একই নিয়মে উর্দু ভাষার নিজস্ব শব্দগুলো উচ্চারিত হয়। একই নিয়ম বলতে, যেমন আমি যদি টেটা আছে না, এটাকে মূলত তায়ে হিন্দিয়া বলা হয়, হ্যাঁ, তায়ে হিন্দিয়া। তো এই শব্দ যদি আমি আরবিতে লিখতে যাই তখন টা হবে, তাই না? এরপর একটা আলিফ হয়, এভাবে লিখতে হবে। তো এই আরবির এই আলিফ দ্বারা লেখা যায় এই বর্ণ হিসেবে টাটা হয়ে যাবে, তাই না? আরবিতে যদি লিখতে যাই তখন কি হবে, টা মানে দুই বর্ণ দ্বারা লেখা যাচ্ছে, আলিফ দ্বারা লেখা যাচ্ছে, তখন হয়ে যাবে। বুঝে আসছে কথা? আচ্ছা, একই নিয়মে উর্দু ভাষার নিজস্ব শব্দগুলো উচ্চারিত হয়। এরকম যতগুলো শব্দ বর্ণ আছে সবগুলো আপন অবস্থায় এভাবে উচ্চারিত হবে। আচ্ছা, তারপর এই যে পড়লাম না যে যেটা যদি আরবিতে লিখতে যেতাম একটা আলিফ হতো, যা হতো, তো এটাকে তেরসা করে আমরা পড়ি যে। বুঝে আসছে? উপর্যুক্ত নিয়মের বিপরীত কেবল তিনটি হরফ রয়েছে যেটা আসলে উপরের নিয়মের সাথে যায় না। কোনটা? ইয়া থেকে ইয়া, অর্থাৎ ইয়া এ মারুফ হিসেবে যেটা স্বীকৃত, হ্যাঁ, নিয়ম অনুযায়ী এটি তেরসা হওয়ার কথা ছিল কিন্তু তা হয়নি। ঠিক আছে? তারপর যখন এর উচ্চারণ যদিও আলিফ দ্বারা লেখা হয়, তবুও এর উচ্চারণ হচ্ছে তয়ে বয়ে। উচ্চারণটা কিন্তু তুয়ে নয়, তয়ে নয়, একটু তেরসা করে তয়ে বয়ে। বুঝে আসছে কথা? তবে এটাকে উর্দু ভাষীরা তদও পড়ে, কোনো সমস্যা নেই, কিন্তু এটা একটা নিয়ম, মানে ব্যতিক্রম একটা কায়দা। আচ্ছা, এখন কথা হচ্ছে তাহলে এটা এমন কেন হচ্ছে? এটা হওয়ার প্রাসঙ্গিকতাটা কি? দেখুন, এরকম অপ্রাসঙ্গিক অনেক কিছু ভাষার মধ্যে থাকে। যেমন আমার বাংলা ভাষায় বিসর্গ, অনুস্বার, হ্যাঁ? তারপর চন্দ্রবিন্দু। জীবনে আপনি চন্দ্রবিন্দুর উচ্চারণটা কিভাবে হয় বুঝেছেন? এটা নাসিক্য ধ্বনি। যেমন কম্পন থেকে কাপন, কাপন। এই যে নাক থেকে উচ্চারণ হয়েছে কা, কা, নাক বন্ধ করলে ধরা খাবে, যেটা নাক থেকে উচ্চারণ হয় কাপন। কিন্তু এটা নাম দিয়েছে চন্দ্রবিন্দু। এরপর অনুস্বার বা অনুস্বর দুটোই শুদ্ধ। যদি আমি বলি বাংলা, এই যে মাঝে যে দুইটা ফোঁটা না, তো দুইটা ডিমের মতো থাকে, এটা হচ্ছে অনুস্বার বা অনুস্বর। এটার নাম অনুস্বর কেন? এটা তো অনুস্বরের মতো কোনো কিছু উচ্চারণ হচ্ছে না। ঠিক উর্দু ভাষায়ও এই দুটো বর্ণ এমন, যেটা আসলে জন্মলগ্ন থেকে এর নামটা রাখা হয়েছে তয়ে দয়ে হিসেবে, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আসলে বাংলা ভাষার মতো এটার কোনো উচ্চারণ ওভাবে আসে না। বুঝে আসছে কথা? হুম? জি জি। এই যে প্রশ্ন উত্তরগুলো করি, এই যে নিজে নিজে প্রশ্ন করছি, প্রশ্নের উত্তর দিচ্ছি, এই প্রশ্ন যদি কেউ পারেন লিখে রাখবেন, হ্যাঁ, এই প্রশ্নের উত্তরগুলো স্বাভাবিকভাবে পাবেন না হয়তো। দেখুন, আরবির যে সমস্ত বর্ণের উচ্চারণ লেখার সময় ৩ হরফ বা ততোধিক বর্ণ ব্যবহার হয়। কি বললাম? আরবির যে সমস্ত বর্ণের উচ্চারণ লেখার সময় ৩ হরফ বা ততোধিক বর্ণ ব্যবহার হয়, সেগুলোর উর্দু উচ্চারণ আরবির অনুবর্তী হবে, অর্থাৎ আরবির অনুরূপ হবে। যেমন এই যে শিন, তাই না? এই যে এটা লেখার সময় কি হলো, ৩ বর্ণ হলো শিন। আমরা
উর্দুটারও সিন পড়ি, সিন লেখার সময় ৩ বর্ণ, আমরা উর্দুতেও সিন পড়ি। জাল লেখার সময় ৩ বর্ণ, আমরা এটাকে উর্দুতে জাল পড়ি, এটাকে জেল পড়ি না। দাল, দাল, জিম, আলিফ সব ৩ বর্ণ দ্বারা লেখা। লাম, কাফ, কফ, গাইন, আইন, দদ, সদ, হামজা, ওয়াও, নুন, মিম, হ্যাঁ? এই যতগুলো বর্ণ আছে এগুলোতে আমরা এই যে হামজার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ৪ বর্ণ। এটা এখানে বলা হয়েছে ৩ হরফ বা ততোধিক, তাই না? তো হামজার মধ্যে ততোধিক হলে কোনো সমস্যা নাই, কায়দা অনুপাতে ঠিক আছে। তাহলে আমরা নিয়মটা কি পড়লাম? একদম সোজা। কি? একদম সোজা নিয়মটা হচ্ছে আরবি বর্ণমালার যে সমস্ত হরফ ২ বর্ণ দ্বারা লেখা যায়, উর্দুতে সেটা তেরসা করে হবে। আরবির যে সমস্ত বর্ণমালা ৩ হরফ দ্বারা লেখা যায়, উর্দুতে এটা আরবির মতোই পড়তে হবে। এতটুকু পড়া আমরা কে বুঝিনি তারা শুধু হাত তুলি। এতটুকু পড়া কারা কে বুঝিনি? যারা বুঝিনি তারা হাত তুলি ইনশাআল্লাহ। যারা আগ থেকে হাত তুলে রেখেছেন আপনাদেরকে আমরা কোন গণ্ডিতে ধরবো? মাহমুদুল হাসান ভাই, আপনি বুঝেননি নাকি? মাহমুদুল হাসান ভাই, মাহমুদুল হাসান ভাই, আপনি বুঝেননি? আমরা আপনাকে শুনতে জি পাচ্ছি না। উস্তাদ, জি উস্তাদ, জি বুঝি নাই। বুঝেননি? জি আচ্ছা। না। এই যে মাহমুদুল হাসান ভাই যেভাবে সাহস করে জিজ্ঞেস করেছেন, আপনারা ১০০ বার বলবেন, ১০০০ বার বলবেন। বোঝেননি, আপনাকে রেখে আমরা সামনে অগ্রসর হব না ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা। এটা মূলত কি সহজ কথা। আরবির যে সমস্ত হরফ ২ বর্ণ দ্বারা লেখা যায়, যেমন বা, বা যদি আমি লিখি কিভাবে লিখতে হবে? বা আলিফ। মানে এই বর্ণটাকে ব্যাখ্যা করে লিখলে বা আলিফ, তা আলিফ তা, তারপর ফা আলিফ ফা, তাই না? এরকম এই যে ফা আলিফ ফা ব্যাখ্যা করে যদি লিখতে যাই, আরবিতে মাত্র ২টা হরফের প্রয়োজন হয়। এরকম যত হরফ আছে উর্দুতে, এই সবগুলো বাঁকা হয়ে হবে। যেমন বা আলিফ বা আরবিতে, এটা উর্দুতে হবে বে। তা আলিফ তা ২ হরফ দ্বারা লেখা যায়, এটা উর্দুতে হবে তে। থা আলিফ থা ২ হরফ দ্বারা লেখা যায়, এটা উর্দুতে হবে থে। বুঝছেন? হ্যাঁ? মাহমুদুল হাসান ভাই, এতটুকু বুঝেছেন? জি আচ্ছা, এবার পরের কথা কি? জি ৩ হরফ বা তার বেশি হরফ দ্বারা লেখা যায় আরবির যেটা, এটা আরবির মতোই থাকবে। যেমন শিন, শিন ইয়া নুন মিলে হয়েছে শিন। সিন, সিন ইয়া নুন মিলে হয়েছে সিন। এরকম ৩ হরফ দ্বারা যা কিছু আছে, এই সব কিছু আরবির মতোই থাকবে। সিনকে আমরা উর্দুতে সিন পড়ি, স্যান পড়ি না, শ্যান পড়ি না, তাই না? সিন, শিন, হ্যাঁ? তারপর সদ, দদ, এভাবে আমরা এই যে অগ্রসর হচ্ছি আমাদের এই এই আরবির বর্ণমালা, যেগুলোর মধ্যে ৩টা বর্ণ আছে অথবা ৪টা। যেমন হামজার মধ্যে ৪টা আছে। হামজা, হা, মিম, জা, হা, হামজা। এই হামজার মধ্যে ৪টি হরফ আছে। তো ৩ হোক, ততোধিক হোক, এই সবগুলো যেটা আরবিতে লিখতে গেলে ২ এর অধিক বর্ণ হয়ে যায় এক কথায়। প্রথম কায়দাটা কি? একদম সহজ। আরবিতে লিখতে গেলে ২ হরফ হলে তার উচ্চারণ বাঁকা হবে। আরবির তে লিখতে গেলে ২ এর বেশি হলে তার হরফ সোজা হবে। সোজা হবে মানে আরবির মতো হবে। এবার বুঝেছেন মাহমুদুল হাসান ভাই? জি উস্তাদ, জি বুঝছি। জি, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা আর কে বুঝিনি হাত তুলি ইনশাআল্লাহ। যারা বুঝিনি তারা হাত তুলি। হ্যাঁ, আব্দুর রহমান বুঝিনি, আবু উবাইদা বুঝিনি নাকি? আবু উবাইদা ভাই বুঝেননি? আবু উবাইদা? বুঝছি ভাই, বুঝছি। ও বুঝেছেন? হাত নামিয়ে ফেলুন তাহলে। আচ্ছা, তারপর আর বুঝেননি কি? আব্দুর রহমান ভাই বুঝেছেন? নামিয়ে ফেলুন, যারা বুঝেছেন তারা নামিয়ে ফেলুন। নাকি এটা বুঝতেছেন না যে আমি বুঝলে হাত নামিয়ে ফেলতে হয়? হুম? লা হাওলা ওয়ালা কুওয়া। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এই আব্দুর রহমান বুঝেছেন? আব্দুর রহমান ভাই, আমি আপনাকে পেলাম না। হ্যাঁ? আচ্ছা, এই যে আরেকটা কথা, এখানে এই যে আপনারা আমাদের আজকের ক্লাস, এখানে আমরা মৌলিক, আজকে ১ম দিন তো আমরা শুধু বর্ণ সম্পর্কে পড়লাম। আগামীকাল বর্ণের আমরা নাম পড়ব বিস্তারিত। অনেক মানে অনেক কিছু দেখবেন। বর্ণমালার মধ্যে যে এত কিছু আছে আপনি কল্পনা করতে পারবেন না। হ্যাঁ? অনেক কিছু আমরা আগামীকাল শিখব। আচ্ছা দেখুন, এখানে এই যে আপনাদের কিছু লেখা এসেছে কি? আমি এই যে কি যে আলহামদুলিল্লাহ শোনা যাচ্ছে, কারণের সমস্যা। আমি রিজিয়ন করেও প্রেজেন্টেশন দেখতে পারছি না। সিটের পিডিএফ কি হোয়াটসঅ্যাপে দেওয়া যাবে কিনা? বলছে যে আমাদেরকে দৈনিক পড়ার বইয়ের পিডিএফ গুলো দিলে ভালো হয়। পিডিএফ দেওয়া হবে। এই যে একজন বলেছেন পিডিএফ দেওয়া হবে। একটা জিনিস বুঝুন, আপনাদের যদি পড়া না হয়, ধরুন আজকের পড়াটা আপনারা পারলেন না। এই পড়া যে পারলেন না, এটার কষ্টটা আপনাদের চেয়ে আমার বেশি হবে, অনেক বেশি হবে। আপনারা আজকে পড়া পারলেন, আমার আনন্দটা অনেক বেশি হবে, তাই না? তো আপনাদের কিভাবে করলে ভালো হয় এই ফিকিরটা আমার সব সময় থাকবে।
সবসময় থাকবে যে এখন শীট দিলে এদের ভালো হবে, এদেরকে ভিডিও দিলে ভালো হবে না, ক্লাসের পড়া তো হচ্ছে রাতে, দেখি দিনের বেলা আমি ওদেরকে নিয়ে একটু বসি, ওদের ফায়দা হবে। এই চিন্তাটা আমার মাথায় সবসময় ঘুরপাক খাবে। এজন্যে কোনটা কখন দিতে হয় এটা মানে আপনাদের যে পেরেশানিটা আমার অনেক বেশি, অনেক বেশি। ঠিক আছে? এজন্য এই নিয়ে পেরেশানি না হওয়া যে ওস্তাদ এখন এটা দিলেন না, ওস্তাদ এখন এটা লাগবে, তাই না? আপনাদের কখন কোনটা প্রয়োজন সেই অনুপাতেই দিয়ে দেওয়া হবে। কোনো পেরেশানি নেই, কোনো টেনশন নেই। ঠিক আছে ভাই? এজন্যে এগুলো নিয়ে যে এখন ভিডিও দিলে ভালো হবে, ও তখন ভিডিও দিলে ভালো হবে, এখন এটা করলে ভালো হবে, তখন ওটা করলে ভালো হবে। এরকম বিব্রতকর কোনো পরিবেশ আপনারা তৈরি করবেন না ইনশাআল্লাহ, হ্যাঁ? আচ্ছা জি। তাহলে আমাদের আজকের পড়া তাহলে এতটুকুই। আর হচ্ছে যে এই আপনাদের যেকোনো প্রশ্ন উন্মুক্তভাবে আমাকে যেকোনো সময় জিজ্ঞেস করতে পারবেন। কোনো আপত্তি নেই। যদি একটু মেসেজ একটু আসতে দেরি হয় তাহলে একটু শুধু বিলম্ব করবেন, একটু ধৈর্য ধরবেন। আরেকটি কথা হলো যে এই আমাকে কেউ অনুগ্রহপূর্বক ভয়েস দিবেন না। কোনো শিক্ষার্থী আমাকে ভয়েস দিবেন না এবং কল করার আগে একটু জিজ্ঞেস করে নিবেন। এটা এজন্যে নয় যে আমি তাহলে আপনাদের একটা ওস্তাজ, এখন আমাকে কল করলে কি হয়েছে? এমন কিছুই না। মূলত আমি একটু ব্যস্ত থাকি বেশি। আল্লাহ পাক একটু এই বিভিন্ন কারণে একটু মানে ব্যস্ত রেখেছেন। হ্যাঁ? আল্লাহ পাকের মর্জি এমনটাই। তো এজন্য এই যে মূলত এখনো মনে করেন যে হোয়াটসঅ্যাপে আপনাদের স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা জানি যে আমার নিচে দেখুন 92টা মেসেজ এখনো রয়ে গেছে যেগুলো সিন করার সুযোগ পাইনি। এগুলো করতে করতে আরো অনেকগুলো আসে। তো সবকিছু মিলিয়ে একটি মানে সংকীর্ণ মুহূর্ত তৈরি হয়। ফলে আপনাদের এই মেসেজ দেখতে যদি একটু আমার দেরি হওয়ার অসুবিধা নেই। সুবাচের অন্যান্য কর্তৃপক্ষ আছে, ওরাও দেখবে আপনাদেরটা। তবে বিশেষভাবে আপনারা যারা ক্লাসে এখন পড়ছেন। দেখুন আমি চাইলে এই মুহূর্তে আমি অনেকগুলো কোর্স করাতে পারতাম। আমার এখন অনেক অফুরন্ত সুযোগ আছে। কি? ইলমে নাহুর কোর্স মাঝে পড়িয়েছি। এটা শুরু করতে পারতাম। যেহেতু এখন বন্ধকালীন সময়। দুপুরে আমি বাংলা ব্যাকরণ পড়াতে পারতাম। তারপর প্রমিত বাংলা পড়াতে পারতাম। মানে অনেক কোর্স করানো যেত। টাকা আর টাকা কোর্স করালে। কিন্তু আমি সবগুলো রেখে মানে একটা দিকে মনোযোগী হয়েছি যে উর্দু শিক্ষার্থী যারা পড়বে ওরা পড়ার মতো পড়ুক। বুঝে আসছে কথা? এজন্য আমি হয়তো মাঝে মধ্যে আপনাদেরকে বিরক্ত করব। যে এই যে রমাদানে কোর্স করিয়েছি, রমাদানে রাত ১টার দিকে অনুশীলন করেছি। এটা আমাদের ক্লাসের সময় না। এটা বাইরের বাড়তি সময়। ক্লাস হতো ২টোয়। তো এই যে এই রমাদানে আমরা মনে করেন যে হঠাৎ রাত ১২টার দিকে বসতাম অনুশীলন করতে, হ্যাঁ? তারপর আসরের পর বসতাম, সকালে বসতাম, এরকম আকপিছ হবে সময়টা। তো যেকোনো সময় বসতাম শিক্ষার্থীদেরকে নিয়ে। এটা তাদের আগ্রহের উপর ভিত্তি করে যে ওরা এতটা আগ্রহী, এতটা পড়তে ইচ্ছুক।